Assalamu alaikum. I am Sulaiman Mehdi and welcoming you all to my online class 25. তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আমরা আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের প্রশ্নপত্রের 3 নাম্বার সিরিয়ালে যে বিষয়টা আসে যেটা কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, যার আরেক নাম হচ্ছে গ্যাপ ফিলিং উইথ সুইটেবল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে আসলে খুব সহজ একটা ব্যাপার, প্রায় 20-25টার মতো তুমি যদি বিশেষ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস শিখে পেলো বাবা, তাহলে এখানে ওইগুলো দিয়ে তুমি প্রায় 10টা বাক্য সম্পূর্ণ করে ফেলতে পারবে। পরীক্ষা 10টা বাক্যে দেওয়া থাকে, 20 থেকে 25টি বিশেষ ওয়ার্ড কিংবা ফ্রেজ তোমাকে এখানে জানতে হবে। তবে আমরা আজকের আলোচনায় বাছাই করা কয়েকটি ফ্রেজ কিংবা কয়েকটি শব্দ নিয়ে আলোচনা করব। প্রথম যে শব্দগুচ্ছটি নিয়ে আমরা আলোচনা করব বাবা, সেটা হলো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অর্থ হচ্ছে যেন। তোমরা অনেক সময় কতগুলো কথা বলো, সে কথা বলে যেন পাগল, সে আমাকে এমনভাবে আদেশ করলো যেন আমি তার চাকর। এই যে কথাগুলো বাংলায় বলো, এগুলো যখন আমি ইংরেজিতে ট্রান্সলেট করি তখন বাবা মাঝখানে কনজাংশন হিসাবে অ্যাজ ইফ অথবা অ্যাজ ডু বসে। এটা একটা কনজাংশন। আমরা এখন কয়েকটি এক্সাম্পল সেন্টেন্স দেখবো। যেমন শি ড্রেসড হারসেলফ আপ অ্যাজ দো শি ওয়ার এ লিটল প্রিন্সেস, সে এমন সবভাবে পোশাক আশাক পরলো যেন সে একটা রাজকুমারী। হি র্যান অ্যাজ ইফ গোস্ট ওয়ার চেজিং হিম, সে এমনভাবে দৌড়ালো যে মনে হয় যেন ভূত তাকে তাড়া করেছিল। হি লুকড অ্যাজ ইফ হি হ্যাডন্ট ইটেন ফর ডেজ, তাকে দেখতে মনে হচ্ছে সে কয়েকদিন খায়নি। দেখো এই দুটো বাক্যের মাঝখানে কি বসলো? অ্যাজ ইফ বসলো, অ্যাজ দো বসতে পারতো। তবে খেয়াল করো এখানে একটা গ্রামাটিক্যাল বিষয় জানতে হবে যে অ্যাজ দো কিংবা অ্যাজ ইফের দ্বিতীয় অংশে সাধারণত ফার্স্ট টেন্সের ভার্ব বসে। যে এই বাক্যটাতে ওয়ার, এই বাক্যটাতে দেখছো ওয়ার সেইজিং, এই বাক্যটা দেখতে পাচ্ছ হ্যাডন্ট ইটেন। আমরা আরেকটা শব্দগুচ্ছ নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে হ্যাড বেটার। কোনো কিছু করা ভালো কিংবা কোনো কিছু করলে ভালো হবে এরকম প্রেক্ষাপট বোঝাতে সাধারণত আমরা এই হেড বেটার শব্দটা ব্যবহার করি। কিছু থিওরিটিক্যাল কথা লেখা আছে দেখো স্লাইডটির মধ্যে। উই ইউজ হেড বেটার টু গিভ অ্যাডভাইস ইন এ স্পেসিফিক সিচুয়েশন, বিশেষ অবস্থাতে আমরা উপদেশ দিতে গিয়ে এই হেড বেটারটা ব্যবহার করি। সামটাইমস দিস মডেল অক্সিলারি ভার্ব হেড বেটার ক্যারিজ অ্যান ইনডাইরেক্ট থ্রেট, অনেক সময় এটা পরোক্ষ হুমকিও বোঝাতে পারে। ইট হ্যাজ নো ফার্স্ট টেন্স ফর্ম, এটা আসলে প্রেজেন্ট ফর্ম। এটা যদি হেডটাকে অ্যাপারেন্টলি মনে হয় ফার্স্ট টেন্স, কিন্তু এটা আসলে ফার্স্ট টেন্স নয়। কয়েকটা এক্সাম্পল দেখো। ইটস 5 o'clock, আই হ্যাড বেটার গো নাও বিফোর দ্য ট্রাফিক গেটস টু বেড, বলছে যে 5টা বেজে গেছে, আমাকে যেতে হবে, আমাকে গেলে ভালো হয়, কারণ জ্যাম শুরু হওয়ার পূর্বেই। আরেকটি বাক্য হচ্ছে আই হ্যাড সংক্ষেপে আইড লেখে আই হ্যাড বেটার স্লিপ নাও, আমার এখন ঘুমাতে যেতে হবে। এর মানে হচ্ছে ইট উড বি গুড আইডিয়া ফর মি টু স্লিপ নাও, অর্থাৎ আমি যদি এখন ঘুমাই তাহলে সেটা আমার জন্য ভালো হবে এরকম। অর্থাৎ কোনো কিছু করা কোনো ব্যক্তির জন্য, কর্তার জন্য যদি করলেই ভালো হয় এমনটা বোঝাইতে আমরা এটা ব্যবহার করি। চলো আমরা আরও কিছু এক্সাম্পল সেন্টেন্স দেখি বাবা। যেমন প্রথম বাক্যটি দেখো, ইউ হ্যাড বেটার টেক এন আমব্রেলা অর ইউ উইল গেট ওয়েট, যে তোমার একটা ছাতা নিলে ভালো হয়, নতুবা তুমি ভিজে যাবে। দু, ইউ হ্যাড বেটার নট সে এনিথিং, তোমার কিছু না বললে ভালো হয়, এটা নেগেটিভ অর্থে পাবো একটা নট আসছে। 3, ইউ হ্যাড বেটার টেল হার এভরিথিং, তোমার তাকে সব কিছু বললে ভালো হয়। তার মানে কোনো ব্যক্তির জন্য কোনো কিছু কাজ করলে ভালো হয় এমনটা বুঝাতেই এই হেড বেটার শব্দটি সাবজেক্টের পরে মেইন ভার্বের আগে হেড বেটার শব্দটি বসে। আমরা আরেকটি শব্দগুচ্ছ চলে এসেছি বাবা, সেটা হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু। এটা হচ্ছে আমরা যে মাস্ট কথাটা ব্যবহার করি আবশ্যিক বুঝাতে, আবশ্যিকতা বুঝাতে, এটাই হচ্ছে বাবা হ্যাভ টু অথবা হ্যাজ টু। মানে যেখানে হ্যাভ বসে সেখানে হ্যাভ টু বসবে, যেখানে হ্যাজ বসে সেখানে হ্যাজ টু বসবে। অনেক থিওরিটিক্যাল কথাবার্তা লেখা আছে স্লাইডটির মধ্যে। তো আমি এক্সাম্পল বলি, জন হ্যাজ টু ওয়্যার এ টাই অ্যাট ওয়ার্ক, জনকে কর্মক্ষেত্রে টাই পরতে হয়। ইন ফ্রান্স ইউ হ্যাভ টু ড্রাইভ অন দ্য রাইট, ফ্রান্সে তোমাকে ডান দিকে গাড়ি চালাতে হয়। ইন ইংল্যান্ড মোস্ট স্কুল চিলড্রেন হ্যাভ টু ওয়্যার ইউনিফর্ম, ইংল্যান্ডে প্রত্যেকটি স্কুলের শিশুদেরকেই তার ইউনিফর্ম বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট পোশাক পরতে হয়। দ্যাট ইজ, এটা পরা তার জন্য আবশ্যিক। এই আবশ্যিকতা বোঝাতে মাস্টের বিকল্প হিসাবে আমরা এই হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করি, যেখানে যেটা ম্যাচ করে অর্থ হচ্ছে নিড টু কিংবা অর্থ হচ্ছে বি ফোর্স টু কিংবা আমরা যেটাকে মাস্ট বলে থাকি। এবার আমরা আরেকটি শব্দের সাথে তোমাদের পরিচয় করে দিই, এটা খুব ছোটোবেলা থেকে তুমি যাবো বাবা, ইট। তো ইট এখানে ইহা অর্থে আমরা ব্যবহার করিনি। এর হচ্ছে তোমরা জানো ইংরেজি বাক্য, বিশেষ করে স্টেটমেন্ট জাতীয় বাক্য যেগুলো তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকো, এগুলো কোনো না কোনো সাবজেক্ট দিয়ে শুরু হয়। তো এখন যেখানে সাবজেক্ট সংকট দেখা দেয় সেখানে আমরা দুটো ফেক কিংবা কৃত্রিম সাবজেক্ট ব্যবহার করি বাবা, একটি হচ্ছে ইট আর একটি হচ্ছে দেয়ার। তো ইটটা কখন বসে, এটাকে বলে প্রিপারেটরি সাবজেক্ট, অর্থাৎ আবহাওয়া ওয়েদার রিলেটেড বাক্যগুলো বোঝাতে আমরা অনেক সময় ইট ব্যবহার করি। এছাড়া আমরা কোনো একটা বাক্যে যখন সাবজেক্ট সংকট তৈরি হয় তখনও ইট ব্যবহার করি। যেমন কয়েকটা এক্সাম্পল দেখো, ইটস ইজি টু রিমেম্বার ইউর টেলিফোন নাম্বার, তোমার টেলিফোন নাম্বারটা মনে রাখা সহজ। ইটস ডেঞ্জারাস টু প্লে উইথ এক্সপ্লোসিভস, বিস্ফোরক নিয়ে খেলা করা বিপজ্জনক। ইটস ওয়েল নোন দ্যাট শি ইজ এ ফাইন অ্যাক্ট্রেস, এটা সুবিদিত বা সবার কাছে জানা যে সে একটা ভালো অভিনেত্রী।
এই জাতীয় বাক্যগুলো আমরা সাধারণত ইট দিয়ে শুরু করেছি। তোমরা ছোটবেলা থেকে জানো আমরা একটা বাক্য বলতাম যে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। ইট দিয়ে বাক্যটা শুরু হলো। এখানে ইট হওয়া অর্থে না, এটা আরেকবার মনে করি দিই, এটা হচ্ছে একটা ফেক সাবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করি। বাবা আমরা আরেকটি শব্দগুচ্ছ বা স্পেশাল ফ্রেজের সাথে পরিচিত হচ্ছি। এটা এক ধরনের সেন্টেন্স ফ্র্যাগমেন্টও বলতে পারো। ইট ইজ হাই টাইম। এটা অর্থ হচ্ছে বাবা কোনো ব্যক্তির জন্য কোনো একটা কাজ অনেক আগে করলে ভালো হতো, এখন শেষ সর্বোত্তম সময়, অর্থাৎ এই সময়টা যদি সে কাজটা না করে তার জন্য ক্ষতি হয়ে যেতে পারে, এমনটা বোঝাতে গিয়ে আমরা সাধারণত ইট ইজ হাই টাইম দিয়ে কোনো একটা বাক্য শুরু করি। যেমন ইট ইজ হাই টাইম ইউ গট দ্যাট কার রিপেয়ার। এখনো উপযুক্ত সময় তোমার গাড়িটা ঠিক করে নেওয়া, মেরামত করে নেওয়া, নাহলে আরও ক্ষতি হয়ে যাবে। ইটস হাই টাইম উই ওয়েন্ট দেয়ার। এখনো উপযুক্ত সময় আমাদের সেখানে যাওয়ার, যদি আমরা এই সময় না যাই নাহলে তাহলে ক্ষতি হয়ে যাবে। মনে করো একটা ব্যক্তি অনেকদিন ধরে ধূমপান করছেন, তার লাংয়ের অবস্থা খুবই খারাপ, ফুসফুসের অবস্থা খুবই খারাপ, অনেক আগে ধূমপানটা ছেড়ে দিলে ভালো হতো। ডাক্তার বললেন যে ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ স্মোকিং, যে এখনই উপযুক্ত সময়, শেষ সর্বোত্তম সময় যে আপনাকে ধূমপানটা ছেড়ে দিলেই ভালো হয়। এরকম একটি প্রেক্ষাপট বুঝাইতে আমরা ইট ইজ হাই টাইম দিয়ে বাক্য শুরু করি। আমরা আরেকটি শব্দগুচ্ছের সাথে পরিচিত হই, সেটা হচ্ছে লেট অ্যালোন। বাবা এখানে একটু বাংলা বলে রাখি, লেট অ্যালোন শব্দগুচ্ছটি কনজাংশন নে ব্যবহৃত হয়। ঠিক কনজাংশন না, এটা কনজাংশনের মতো ব্যবহৃত হয়। পূর্বে একটি কমা থাকে, তার পূর্বের বক্তব্যটি সাধারণত নেতিবাচক হয়, নেগেটিভ হয়। অর্থ হচ্ছে প্রথম জিনিসটা তো সম্ভবে না, আর দ্বিতীয়টার কথা তো ভাবাই যায় না, কিংবা ছোট কাজেই যদি সম্ভব না, আর বড় কাজটা তো প্রশ্নই আসে না, এমন একটা প্রেক্ষাপট বুঝাইতে সাধারণত আমরা লেট অ্যালোন ব্যবহার করে থাকি। তো এক্সাম্পলগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, উই কান্ট অ্যাফোর্ড এ বাইসাইকেল লেট অ্যালোন এ কার। আমরা একটা বাইসাইকেল কিনতে পারি না, একটা বাইসাইকেল তো সর্বোচ্চ 5,000 থেকে 10,000 টাকা হবে, আর একটা কার কিনতে 5 লক্ষ থেকে 15 লক্ষ বা 50 লক্ষ টাকা লাগতে পারে। সুতরাং বলছে যে আমরা একটা বাইসাইকেলে কিনতে পারি না, একটা কারের তো প্রশ্নই আসে না, ভাবাই যায় না। মানে বাইসাইকেল কেনাটা একটা ছোটো কাজ, আর কার ক্রয় করাটা হচ্ছে বড় কাজ। হি উড নেভার ওয়াক অ্যাগেইন, সে আর কখনো হাঁটতেই পারবে না। লেট অ্যালোন প্লে গল্ফ, গল্ফ খেলার তো প্রশ্নই আসে না, গল্ফ খেলার কথা তো ভাবাই যায় না। এর অর্থ হাঁটাটা তো একটা, যদি আমরা ছোটো কাজ ধরি, তাহলে গল্ফ খেলা কিংবা ফুটবল খেলা কিংবা ক্রিকেট খেলা আরও বড় বা ল্যাবোরিয়াস টাস্ক, সুতরাং সেটা প্রশ্নই আসে না। আরটি বাক্য, হি উডেন্ট ইভেন স্কোয়াশ এ ফ্লাই, সেটা মাছি মারতে পারে না। লেট অ্যালোন মার্ডার সামওয়ান, কাউকে খুন করবে, চিন্তাই করা যায় না। মাছি মারাটা খুবই নগণ্য ছোট একটি কাজ, আর মানুষকে খুন করা আসলে জঘন্যতম একটি অপরাধ। সুতরাং তার পক্ষে একটি মাছি মারাই সম্ভব না, তার বিরুদ্ধে যদি আমরা মার্ডারের অভিযোগ আনি সেটা তো ভাবাই যায় না। এরকম প্রেক্ষাপট বুঝাইতে পারবো আমরা লেট অ্যালোন শব্দগুচ্ছটি ব্যবহার করে থাকি। এবার হচ্ছে লেস্ট, এটা একটি কনজাংশন বাবা, এটা কিন্তু লিস্ট না। একটা হচ্ছে LIST লিস্ট, আর হলো অ্যাটলিস্ট LEAST লিস্ট, আর আমাদের আজকের শব্দটি হচ্ছে, এখনকার শব্দ হচ্ছে বাবা লেস্ট। এটা অর্থ হচ্ছে বাবা ফর ফিয়ার দ্যাট, অথবা ইন অর্ডার টু অ্যাভয়েড অর টু অ্যাভয়েড দ্য রিস্ক অফ, দ্যাট ইজ পাসে ভয় হয় যে। অর্থাৎ একটি ইংরেজি বাক্যের কর্তা যদি কোনো একটা আশঙ্কা বা ভয় থেকে একটি কাজ করে অথবা কাজটি থেকে বিরত থাকে, তাহলে পরে বাক্যের দ্বিতীয় অংশে বা মাঝখানে বলতে পারো লেস্ট শব্দটি বসে। যেমন একটা আমরা পরবর্তী স্লাইডে কয়েকটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে, লক্ষ্য করো। আই রোট ডাউন হার ফোন নাম্বার, আমি তার ফোন নাম্বারটা লিখে নিলাম। লেস্ট আই শুড ফরগেট ইট, পাশে আমি ভুলে যাই এই ভয়ে, অর্থাৎ ভুলে যাওয়ার আশঙ্কা থেকে আমি লিখে রাখলাম। 2, শি স্টাডিড হার্ড লেস্ট শি শুড ফেল দ্য ইন হার এক্সাম, সে কঠোর পড়াশোনা করলো, পাশে সে পরীক্ষা খারাপ করবে এই ভয়ে, অর্থাৎ সে কঠোর পড়াশোনা করলো, পাশে পরীক্ষা ফেল করে এই ভয়ে। স্পিক কোয়াইটলি, আস্তে আস্তে কথা বলো। লেস্ট শি শুড হিয়ার আস, পাশে সে আমাদেরকে শুনে ফেলে এই ভয়ে। দ্যাট ইজ একটা আশঙ্কা থেকে তুমি যদি একটা কাজ করো অথবা কাজটা থেকে বিরত থাকো, তখনই দুটি ক্লজের বা বাক্যাংশের মাঝখানে বাবা লেস্ট শব্দটি বসে। হ্যাঁ, আরেকটি শব্দগুচ্ছ উড রাদার দেন। তোমরা তো অনেকে প্রেফারেন্স ব্যাপারটা বুঝো বাবা, দুটো কাজ তোমার সামনে, একটা অপেক্ষা আরেকটা অধিক শ্রেয়, একটা চেয়ে আরেকটা করলে ভালো হয়, এমন একটা প্রেক্ষাপট বুঝাইতে আমরা সাধারণত একটা কাজের আগে উড রাদার, আরেকটা কাজের আগে দেন বসিয়ে থাকি। যেমন আই উড রাদার স্টে অ্যাট হোম দেন গো আউট টু নাইট, যে আমি বরং আজকে বাসায় থাকবে, তারপর আমি রাতে বাইরে যাব না। দ্যাট ইজ আমি রাতে বাইরে না যেয়ে বরং আমি বাসায় থাকবো। এখানে দুটো কাজ, একটা হলো বাসায় থাকা, আর হলো বাইরে যাওয়া। দুটোর মধ্যে আমি একটা কাজকে কি করেছি, অধিকতর প্রেফারেন্স দিয়েছি, আমি করতে চেয়েছি। তখনই আমরা সাধারণত একটি কাজের আগে উড রাদার, আরেকটি কাজের আগে দেন ব্যবহার করে থাকি। এবার আরেকটি কনজাংশনের সাথে আমরা পরিচিত হই বাবা, এটা হলো সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। উদ্দেশ্য বুঝাইতে কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বসে। একটু খেয়াল রাখবে, এখানে এটা স্ট্রাকচার দেওয়া আছে বাবা বাক্যের কাঠামো, যে প্রথম ক্লজটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপর মাঝখানে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, তারপর দ্বিতীয় অংশে সাবজেক্ট প্রেজেন্ট ফর্মে ক্যান অথবা মে, ফার্স্ট ফর্মে কুড অথবা মাইট নামক মডেল অক্সিলারি ভার্ব বসে, তারপর হচ্ছে মেইন ভার্বটি বসে। দুটো এক্সাম্পল দেখো বাবা, প্লিজ স্পিক আপ, একটু দয়া করে জোরে কথা বলুন। সো দ্যাট দ্য পিপল এট দ্য ব্যাক অফ দ্য রুম
ক্যান হিয়ার ইউ, যাতে পেছনের লোকেরা, রোমের পক্ষের পেছনের লোকেরা আপনাকে শুনতে পারে। অর্থাৎ আপনি একটু জোরে কথা বলুন, উদ্দেশ্য হচ্ছে যাতে পেছনের লোকগুলো আপনাকে শুনতে পায়। 2, আই উইল গো বাই কার, আমি কারে যাব, সো দ্যাট আই ক্যান টেক মোর লাগেজেস, যাতে আমি অনেক বেশি মানে বোঝা বা আমার মালপত্র নিতে পারি। তাইলে একটা উদ্দেশ্য থেকে আমরা সাধারণত এই যে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটটি ব্যবহার করলাম। আমাদের এবারকার শব্দগুচ্ছটি হচ্ছে বাবা উড ইউ মাইন্ড, তারপরে যে ভার্বটি আসবে সেটা আইনজিওয়ালা হবে। কাউকে কোনো কিছু করার জন্য বিনীত অনুরোধ জানাতে এই খণ্ডিত বাক্যটি ব্যবহার করা হয়। আমরা যে ছোটোবেলা থেকে জানি আমরা কাউকে অনুরোধ করতে বাবা প্লিজ অথবা কাইন্ডলি শব্দটা জুড়ে দিই, ঠিক আর একটা বিকল্প আরও একটু বিনীত অনুরোধ বোঝাতে আমরা উড ইউ মাইন্ডও ব্যবহার করি। তুমি মনে রাখতে হবে যে উড ইউ মাইন্ড ব্যবহার করলে যে কাজ করবো সেই কাজটির সাথে আইনজি যুক্ত করতে হবে, ভার্বটির সাথে আইনজি যুক্ত হবে। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্যাট উইন্ডো, আপনি কি দয়া করে জানালাটা বন্ধ করে দিবেন, কাউকে আমরা অনুরোধ করছি। উড ইউ মাইন্ড প্রোভাইডিং সাম ডিটেলস প্লিজ, আপনি কি দয়া করে আরও একটু বিস্তারিত বর্ণনা দিবেন। উড ইউ মাইন্ড হেল্পিং মি উইথ দিস বক্সেস প্লিজ, আপনি কি এই বাক্সগুলো উত্তোলনে আমাকে সাহায্য করবেন। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্যাট বক্স, আপনি কি ওই বাক্সটি দয়া করে বন্ধ করবেন। দ্যাট ইজ আমরা বিনীত অনুরোধ বোঝানোর জন্য এই শব্দগুচ্ছটি ব্যবহার করলাম। এই কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ স্পেশাল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস বা গ্যাপ ফিলিং উইথ স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস শিরোনামে আমরা কতগুলো শব্দগুচ্ছের সাথে পরিচিত হচ্ছিলাম। আজকে আলোচনার বা ক্লাসের শেষ শব্দটি হচ্ছে হোয়াট ইফ। এটা একটা সাপোজিশনাল কোশ্চান, ধারণামূলক প্রশ্ন, বাক্যের শুরুতেই বসে। ভবিষ্যতে অবাঞ্ছিত কিছু ঘটে গেলে কি হবে এরূপ বিষয়ে পরামর্শ জানতে চাওয়া হয়। উদাহরণগুলো দেখলে বুঝতে পারবা, যেমন হোয়াট ইফ ইট রেইনস টুমরো, হোয়াট ইফ ইট রেইনস টুমরো, যদি আগামীকাল বৃষ্টি হয় তাহলে কি হবে। উই উইল জাস্ট হ্যাভ টু পোস্টপোন ইট, তাহলে আমাদেরকে এটা কি করতে হবে, স্থগিত করতে হবে। হোয়াট ইফ সামথিং হ্যাপেন্স টু হিম, আচ্ছা কী হবে যদি তার কিছু হয়ে যায় তাহলে কী হবে। হোয়াট ইফ উই মুভ দ্য সোফা ওভার দেয়ার বা ওভার হিয়ার, আমরা যদি সোফাটা সরিয়ে ফেলি ওই দিকে তাহলে কী হবে। উড দ্যাট লুক বেটার, সেটাকে ভালো দেখাবে। হোয়াট ইফ দিস প্ল্যান ডাজন্ট ওয়ার্ক আউট, যদি এই পরিকল্পনা কাজ না করে, পরিকল্পনা যথার্থ না হয় তাহলে কী হবে। দ্যাট ইজ আরেকবার বলি বাবা, হোয়াট ইফটা সাধারণত বাক্যের শুরুতে বসে। ভবিষ্যতে অবাঞ্ছিত কিছু ঘটেলে কি হবে এমন একটি পরামর্শ জানতে চাইলেই আমরা সাধারণত এই শব্দগুচ্ছটি দিয়ে, এই শব্দ যুগলটি দিয়ে একটি ইংরেজি বাক্য শুরু করি। তো আলোচনা এ পর্যন্তই রইল বাবা। আমরা বরাবর মতোই একটা গানের অংশবিশেষ দিয়ে শেষ করব। সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।